আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমিও তো রিশুকেই খুঁজছি স্যার, ও এখনো আসেনি। সোয়ার ফোনে কল আসলো। নয়ন জরুরি তলব জানালো নিচে যাওয়ার জন্য। কাল কখন থেকে রিহার্সাল শুরু হবে সেটা জানিয়ে দিবে কনক স্যার। কুহুকে স্যারের সঙ্গে কথা বলতে দেখে কিছু বলল না সুহা, রূপসাকে নিয়ে চলে গেল। আশপাশে একটু দৃষ্টি বুলিয়ে নিয়ে কুহুর হাত চেপে ধরল রনক। ঈষৎ চমকালো কুহু, টেনে নিয়ে ফাঁকা ক্লাসরুমে চলে আসলো রনক। নিজের বদ্ধ হাতের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল কুহু। চোখ মুখ শক্ত করে বলল রনক, নাচের জন্য যে নাম লিখিয়েছ ওটা কেটে আসো, যাও। রনকের কথা শুনে অবাক হয়ে তাকালো কুহু। এই নাচের কথা কিভাবে জানলো রনক ভাই? তপ্ত শ্বাস ফেলে বলল সে, আরে আমি ইচ্ছে করে নাম দিইনি তো, বন্ধুরা মিলে লিখিয়ে দিল, তাই আমি আর কিছু বলিনি। বলনি মানে? তোমার তো ইচ্ছে নেই নাচার, তাহলে কেন বারণ করবে না? আর আমার বউ সবার সামনে নাচবে সেটা দেখতে পারবো না আমি। চোখ ছোট ছোট করে তাকিয়ে কিছু একটা ভাবলো কুহু। পরক্ষণে গাছাড়া ভাব নিয়ে বলল, কে আপনার বউ? আপনি বিবাহিত নাকি? নিজেই তো শাহিনুর ম্যামের সঙ্গে বললেন আপনি অবিবাহিত। ভার্সিটিতে আপনার আর আমার মধ্যে শুধু শিক্ষক ছাত্রী সম্পর্ক, তো কোনো বারণ শুনবো না তো আমি। আমার ব্যাপারে নাক গলাবেন না আপনি, শুনুন নিচে যেতে দিন আমায়। কুহু হাত ছাড়াতে চেষ্টা করতেই অপর হাতে কুহুর কোমর জড়িয়ে ধরল রনক। টেনে নিল আরো কাছে। তাল সামলাতে না পেরে রনকের শক্তপোক্ত বুকে ধাক্কা খেল কুহু। চোখ মুখ ঈষৎ কুচকে মাথা নিচু করে তাকালো রনকের দিকে। কাঠিন্য স্বরে বলল রনক, যা বলছি সেটা শোনো, নয়তো খারাপ কিছু হয়ে যাবে কুহু। এখন আপনি যা শুরু করেছেন সেটা খারাপ হচ্ছে। কেউ দেখে ফেলে কি হবে ভাবতে পারছেন? সবাই বলবে আপনি একটা অসভ্য চরিত্রহীন টিচার। কথাটুকু বলে রনকের বুকে হাত রেখে সরিয়ে দিতে চেষ্টা করলো কুহু। হাতের বাঁধন আরো শক্ত করলো রনক। শীতল স্বরে কুহুর কানের পাশে বলল, যা যা ইচ্ছে হয় বলুক, সমস্ত কলঙ্ক হাসি মুখে মাথা পেতে নেব। কথা না শুনলে অসভ্যতা কাকে বলে সেটা বুঝিয়ে ছাড়বো তোমাকে। শুনবো না, পারলে নিজে গিয়ে নাম কেটে দিয়ে আসুন। গিয়ে বলুন না আমার বউকে নাচতে দিব না আমি। কোনো উত্তর দিল না রনক। নির্নিমেষ তাকিয়ে রইল কুহুর দিকে। খানিকক্ষণ আগে রোদ জলমলে আকাশে মুহূর্তে ঘন কালো মেঘ জমেছে থেমে থেমে। বিদ্যুৎ চমকাচ্ছে, দমকা হাওয়া ছেড়েছে বাইরে। পুরো ক্লাসরুম প্রায় অন্ধকার হয়ে গেছে। বাতাসটা গায়ের সঙ্গে মিশে যেতেই শরীর শিরশির করে উঠল কুহুর। নির্ঘাত সবাই তাকে খুঁজছে। মুখ তুলে রনকের পানে চাইল সে। বাতাসে রনকের চুল এলোমেলো হয়ে কপাল ছিঁয়ে আছে। অদ্ভুত এক ঘোর লাগা নিয়ে তাকিয়ে আছে কুহুর পানে। কয়েক সেকেন্ডের জন্য সামনে থাকা পুরুষের মাঝে দৃষ্টি আটকে গেল কুহুর। হৃদস্পন্দন থমকে গেল যেন। কুহুকে জড়িয়ে নিয়েই ধীরে ধীরে সামনে এগোলো রনক। পেছাতে থাকলো কুহু। দেওয়ালে পৃষ্ঠদেশ ঠেকাতেই চমকে উঠল। ফেলফেল চোখে তাকিয়ে রইল রনকের দিকে। দরজার আড়ালে আসতেই কুহুর দুগালে আলতো হাত রাখল রনক। ফেলফেল চোখে তাকিয়ে রইল কুহু। এখন ঠিক কি ঘটবে তার মস্তিষ্ক বোধহয় বুঝে ফেলল। ধীরে ধীরে ঝুঁকে কুহুর অধর ওষ্ঠে ঠোঁট ছোঁয়ালো রনক। মুহূর্তে সর্বশরীর কেঁপে উঠল কুহুর। চোখ বুজে ফেলল সে। ক্ষণে ক্ষণে রনক ডুবে যেতে লাগলো অন্যরকম এক ঘোরে। নিজের পেলব দুহাতে রনকের পিঠ জড়িয়ে ধরল কুহু। মুহূর্তে রনকের মস্তিষ্ক এটুকু বুঝতে সক্ষম হলো কুহু সম্মোহিত। তার মন সম্পূর্ণরূপে মেনে নিয়েছে রনককে। ছাড়বার প্রচেষ্টা না চেলে উল্টো জড়িয়ে নিচ্ছে মেয়েটা। রনকের পুরুষালী হাত অবদ্ধের মতো বিচরণ করলো কুহুর তনুমায় জুড়ে। অত্যল্পকালে শ্বাস আটকে গেল কুহুর। নিজের সমস্ত ভার রনকের উপর দিয়ে ঢলে পড়ল সে। রনক ছেড়ে দাঁড়াতেই ঘন ঘন দম ফেলল কুহু। ঘামটি বেড়ে রইল বুকে। রনকের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। কুহুর মাথায় হাত বুলিয়ে নিয়ে বলল রনক, এতটা অসভ্য হয়ে যাব নিজেও বুঝতে পারিনি। তুমি যতবার অবাধ্য হতে চাইবে আমি ততবার এভাবে অস্তিত্ব হারাবো। মনে রেখো, পালাবার কোনো পথ নেই তোমার। আচমকা জুতার শব্দ হলো। কেউ একজন হেঁটে আসছে মনে হলো। দরজার কাছে লেগে থেকে খুব সূক্ষ্মতার সহিত বাইরে তাকালো রনক। করিডোর পেরিয়ে যাচ্ছে শাহিনুর মাহি। আচমকা কুহুকে ছেড়ে দিয়ে বলল রনক, আমি চলে যাচ্ছি। রনক বেরিয়ে গেল। কুহু দাঁড়িয়ে রইল ঠায়। কোনো কথার জবাব দিল না সে। নব্যভাবে রনক ভাইকে আবিষ্কার করে তার মস্তিষ্ক অকেজো হয়ে গেল। এখন অবধিও শরীর মৃদু কাঁপছে অনুভব হলো। কেন একটুও রাগ হলো না সে বুঝতে পারল না। উল্টো ভালো লাগার আবেশে জড়িয়ে গেল যেন। শাহিনুরকে পিছু ডাকলো রনক। পেছন ফিরে তাকিয়ে ফের এগিয়ে আসলো শাহিনুর মাহি। কপালে সূক্ষ্মবাজ ফেলে বলল, কোথায় ছিলেন আপনি? প্রতিটা ক্লাসেই তো খুঁজলাম, পেলাম না। কেন খুঁজছিলেন? তার আগে বলুন আপনি এই ভবনে কেন? এখানে তো আপনার কোনো ক্লাস নেই।
খানিক অপ্রস্তুত হলো রনক, মাথা চুলকে নিয়ে আমতা আমতা করে বলল, দরকার ছিল। আপনি কিভাবে জানলেন আমি এখানে? দুজন স্টুডেন্ট বলল এই ভবনে উঠতে দেখেছে আপনাকে। ওদিকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আপনার অপেক্ষায় ক্লাসে বসে আছে। ক্লাস রেখে এখানে কি করছেন আপনি? হাত ঘড়ি দেখে নিয়ে তাড়া নিয়ে চলে গেল রনক। অবাক হয়ে তাকিয়ে রইল শাহিনুর মাহি। এই ভবনে মাইক্রো ইকোনমিক্স সাবজেক্টের ক্লাস নেয় সে। যখন শুনেছে রনক স্যার এদিকে এসেছে তখন প্রচণ্ড খুশি হয়েছিল সে। ভেবেছিল তার খোঁজেই হয়তো এসেছিলেন রনক স্যার, তাই এক প্রকার দ্রুত এসেছে সে। রনক স্যার তো কোনো কিছু না বলেই চলে গেলেন। মুষলধারে বৃষ্টি নেমেছে। বিশাল কদম গাছের নিচে দাঁড়িয়ে আছে রাতিম আর রিসা। আশেপাশে সেরকম কোনো জায়গা নেই গা বাঁচিয়ে দাঁড়ানোর মতো। রাতিম খানিকটা দৌড়ে চলে গেল, পিছু ফিরে দেখলো রিসা ঠায় দাঁড়িয়ে ভিজছে। হগত্তা আবার ফিরে এলো রাতিম। গাছের তলা থেকে অনেকগুলো হলদে পাতা কুড়িয়ে হাতে তুলে নিয়ে রিসা বলল, ফিরে এলেন যে রাতিম ভাই, আপনার তো ভেজার ইচ্ছে ছিল না। রিসার গালে কপালে লেপটে আছে ভেজা চুল, মুখে কোনো কৃত্রিম সাজ নেই, নাকের ডগা বেয়ে টুপটুপ করে ঝরছে জল। সেদিকে তাকিয়ে থেকে বলল রাতিম, নিজের ভালো থাকা, খুশি থাকা যখন অন্যের উপর নির্ভর করে, তখন সেই মানুষটার চাহিদার উপর আমাদের ইচ্ছেকে ছেড়ে দিই। মানে বলতে চাইছি, এই মুহূর্তে তোমাকে এভাবে একা ফেলে চলে যাওয়াটা বেমানান দেখায় আইরিশ। মৃদু হাসলো রিসা। পাতাগুলো এক এক করে জড়ো করে সাজিয়ে নিল হাতে। পরক্ষণে রাতিমের দিকে তাকিয়ে বলল, আপনি খুব কঠিন ভাষায় কথা বলেন রাতিম ভাই, তবে খুব চমৎকার অর্থ বহন করে। কথার জাদুকর আপনি। শব্দ করে হাসল রাতিম। ভেজা চুল ঝাঁকিয়ে নিল। পাশে থাকা ভেজা নারীর রূপ তাকে আকৃষ্ট করতে চাইছে বারংবার। মানুষের স্বভাবই বোধহয় নিষিদ্ধ কিছুর প্রতি কৌতূহলী হওয়া। এই মুহূর্তে বৃষ্টির প্রতিটি ফোঁটাকে খুব হিংসা হচ্ছে রাতিমের। তারা অনায়াসেই কেমন রিসার সঙ্গে জড়িয়ে যাচ্ছে, শরীর ছুঁয়ে মন অবধি পৌঁছে গিয়ে ভালো লাগার পরশ দিচ্ছে। অথচ এতটা সামনে থেকেও সহস্র মাইল দূরত্বে রাতিম। আজকের বৃষ্টিটা অন্যরকম ভালো লাগছে রিসার। হয়তো রাতিম ভাই পাশে আছেই বলে। সামনে থাকা ছেলেটার মনে যে রিসার জন্য কিছু চলছে সেটুকু বুঝতে বাকি নেই। পাতাগুলো রাতিমের দিকে এগিয়ে দিয়ে বলল রিসা, এগুলো মাথার উপর ধরে রাখতে পারেন রাতিম ভাই, সাময়িক ছাতার কাজ দিবে। হাত বাড়িয়ে সেগুলো নিতে নিতে বলল রাতিম, নিজেকে আজ সম্পূর্ণ ভিজিয়ে দেওয়ার পণ যখন করেছি, তাহলে অযথা মাথা বাঁচিয়ে কি হবে? রিসা কোনো প্রত্যুত্তর করল না। ওড়নাটা ভালো মতো গায়ে জড়িয়ে নিল। আজকে ভার্সিটিতে না গিয়ে ইচ্ছে করে রাতিম ভাইয়ের সাথে দেখা করতে এসেছে সে, একটা রহস্য উদ্ঘাটন করতে। তবে বিষয়টা সত্য কিনা তাকে কৌশলে যাচাই করতে হবে। আপনি এমন একটা কাজ কেন করেছেন আমার বান্ধবীর সঙ্গে, তাও বিয়ের মতো বিষয় নিয়ে? সব ঠিকঠাক করে কেন বিয়ে করতে গেলেন না? আপনি তো খুব বুঝদার একজন মানুষ, কি করে করলেন এমন অন্যায়? রিসার কথায় বাগরুদ্ধ হয়ে গেল রাতিম। এই খবরটা রিসা কি করে জানতে পারলো? সে তো কুহুকে নিজের ছবিও পাঠায়নি কখনো। রনক বলেছে তাদের দুজন ছাড়া কোনো কাকপক্ষীও টের পাবে না। রিসার কৌতূহলী চেহারার দিকে এক পলক তাকালো রাতিম। মেয়েটাকে তার প্রতি ক্ষিপ্ত, এমন কিছু শুনতে পেলে রেগে যাওয়াটাই স্বাভাবিক। অবশেষে কি রিসাকে না পেয়েই হারিয়ে ফেলবে? কিভাবে পরিস্থিতি সামলাবে রাতিম? মাথা কাজ করছে না তার। ঘাবড়ে যাওয়া রাতিমের দিকে তাকিয়ে সন্দেহ দ্বিগুণ হলো রিসার। সকালে কুহুর কথা ততটা পাত্তা না দিলেও পরবর্তীতে ভেবেছে রিসা, নাম না হয় মিলে যেতে পারে, পেশার বর্ণনাও মিলে যাবে, এটা তো অসম্ভব। ভেজা চুলে হাত বুলিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো রাতিম। কোথা থেকে কিভাবে বলা আরম্ভ করবে সে? অন্য কেউ হলে না হয় বিষয়টা এড়িয়ে গিয়ে কিছু একটা বুঝিয়ে দেওয়া যেত, তবে রিসার সঙ্গে এরূপ কিছু বলা সম্ভব নয়। রাতিমের অনেক কিছুই জড়িয়ে আছে এখানে। তীরে এসে তরি ডুবে যেতে দিলে তো হবে না। বৃষ্টির সঙ্গে বাতাসটা গা কাটা কাটা করে তুলল রাতিমের। পরিবেশ কেমন মুহূর্তে অস্থির হয়ে উঠেছে তার কাছে, বুক ঢিপ ঢিপ করছে। রিসা স্পষ্ট খেয়াল করলো ফর্সা নাক রক্তিম হয়ে গেছে। বৃষ্টি কি তবে সহ্য করতে পারে না লোকটা? খানিক আমতামতা করে রাতিম জানালো সবটা ফোনে বলবে রিসাকে। আপাতত তার মাথা ধরেছে খুব। পরিস্থিতি যাই হোক, মানুষ নিজের কৌতূহল কখনো দমাতে পারে না। রহস্য উদ্ঘাটন করা না অবধি মন অশান্ত হয়ে থাকে। রিসা বেশ বুঝতে পারছে এই মুহূর্তে রাতিমের পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তবুও প্রশ্নের উত্তর চাই তার। কুহুকে বিয়ে করতে চাওয়া রাতিম ছেলেটার এই রাতিম ভাই যে একইজন, সেটা এখন হলপ করে বলতে পারবে রিসা। রাতিমের হাতের পানে দৃষ্টি পড়তেই দেখলো আঙুলের ডগাও লালচে হয়ে গেছে, ঠোঁট ফ্যাকাশে বর্ণ হয়ে গেছে রাতিমের। কিয়ৎক্ষণ চুপ থেকে বলল রিসা, শুধু এইটুকু বলুন, আপনি কি কুহুর বিয়ের পাত্র ছিলেন রাতিম ভাই? এর বেশি জানবার প্রয়োজন নেই আমার। রিসার ভাষা ভাষা চোখে দৃষ্টি রাখলো রাতিম। কেমন চিন্তিত লাগছে মুখখানি। চট করেই মাথায় একটা কথা খেলে গেল রাতিমের। রিসা তো জানেই রাতিম শেষ মুহূর্তে বিয়ে করতে চায়নি, তবে এখন আবার জিজ্ঞেস করছে কেন? রাতিমই পাত্র ছিল কিনা? উত্তর দেওয়ার একটা পথ পেতেই বলল রাতিম,
তুমি কি কোনো কারণে আমাকে সন্দেহ করছো আইরিশ? তোমার যদি এই প্রশ্ন জানারই ছিল তাহলে আগে কেন জিজ্ঞেস করনি? চোখ বন্ধ করে প্রলম্বিত শ্বাস ফেলল রিশা, ফের তাকিয়ে বলল, কথা ঘোরাতে চেষ্টা করবেন না রাতিম ভাই। একটা ছেলের কথা বলার ধরন ভঙ্গিমা দেখলে মেয়েরা সহজেই সবকিছু আন্দাজ করে ফেলতে পারে। কাজে আমার প্রশ্ন থেকে পালাতে পারবেন না আপনি। আমি কিন্তু অস্বীকার করিনি কিছু। আমি শুধু জিজ্ঞেস করেছি এতদিন পর এই প্রশ্নের উত্তর জানতে চাওয়ার কারণ কি? তোমার বান্ধবী কি এখন সুখে নেই? ভাইয়ার বিয়ে হওয়াতে কি খুশি হওনি তুমি? আপনি কথার প্রসঙ্গ অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছেন রাতিম ভাই। রিশার চোখে স্পষ্ট রাগ দেখতে পাচ্ছে রাতিম। অভিমান করলে গাল দুটো যেমন ফুলে যায়, এই মুহূর্তে রিশাকেও তেমনি লাগছে। এই রাগ অভিমানের কারণ কি? বান্ধবীর সঙ্গে প্রতারণা করেছে বলে? রিশার দৃষ্টি অন্য পাশে। একবার দৃষ্টি ঘোরালে বোধহয় দেখতে পেত সামনে থাকা যুবকটি তার সিক্ত রূপে মুগ্ধ। অন্য কেউ সামনে থাকলে বোধহয় এতক্ষণে অনর্গল সবকিছু বুঝিয়ে বলে ফেলতে পারত। রাতিম, বিপত্তি ঘটেছে সম্মুখে রিশা থাকায়। এই মেয়েটা সামনে এসে দাঁড়ালেই তো নিজের মধ্যে স্থির থাকতে পারে না রাতিম। অনুভূতিগুলো বুকের মধ্যে ধুমধুম ঢোল পেটাতে থাকে। শুকনো ঢোক গিলে বলল রাতিম, আমি ছিলাম তোমার বান্ধবীর কুহুর বিয়ের পাত্র। এর পেছনে অনেক কাহিনীও আছে। কথাটুকু শুনতে ঘাড় গড়িয়ে তাকালো রিশা। ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে দাঁড়িয়ে আছে রাতিম। কেন জানি একটুও ভালো লাগলো না রিশার। মাথা ধরেছে বলে দ্রুত প্রস্থান করলো সে। রাতিম হতবুদ্ধির মতো তাকিয়ে রইল। পরক্ষণে রিশাকে পিছু ডাকলো, কোনো সাড়া মিলল না। সামনে রিক্সা পেয়ে উঠে গেল রিশা। রাতিম আর পাল্টা ডাকলো না, পাথরের মতো দাঁড়িয়ে রইল। এইসব ইনফরমেশন কোথা থেকে পেল মেয়েটা? রনক আবার বলে দেয়নি তো? নিজে মহান ভালো সাজার চক্করে রাতিমকে ফাঁসিয়ে দেয়নি তো? নাকি কুহু কিছু বলেছে? এই মুহূর্তে রনককে বিষয়টা জানানো উচিত হবে কিনা সেটাও বুঝতে পারছে না। তখন প্রশ্ন উঠবে, রিশা তাক দেখা পেল কি করে? শত ভাবনা মস্তিষ্ক এলোমেলো করে তুলল রাতিমের। অত্যল্পকালে বার কয়েক হাঁচি দিল সে। তবুও বাড়ি যাওয়ার তাগাদা নেই তার। ভালো লাগছে না কিছুই। কোলের উপর সাইড ব্যাগ নিয়ে চলন্ত রিকশায় বসে আছে রিশা। হঠাৎ এমন আচরণ করা কি ঠিক হয়েছে তার? কেন রাতিম ভাইয়ের ডাকে সাড়া দিল না সে? কোথায় একটা তীব্র অভিমান কাজ করছে। কেন যেন মনে হয়েছিল রাতিম ভাই তাকে পছন্দ করে। কুহুর বিয়ের পাত্র ছিল শুনে বাকিটুকু আর শুনতে ইচ্ছে হলো না। পাহাড় সম কৌতূহল নিমিষে ধূলিসাৎ হলো কি করে? দুপুরের পর থেকে টানা বৃষ্টিপাত হয়েছে। বাড়ি পর্যন্ত আসতে আসতে কুহু আর রনক একেবারে ভিজে চুপচুপ। রনক বাইক রেখে আস্তে আস্তে কুহু কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে। বৃষ্টির কারণে বাইক দ্রুত চালিয়ে বাসায় চলে এসেছে রনক ভাই। ভালো মতো ভিজতে পারেনি বলে মন খারাপ লাগছে কুহুর। কোথায় একটু দাঁড়িয়ে ভেজা যেত। এই কথা বেরসিক রনক ভাইকে বোঝাবে? মিনিট এক পর রিশা এসে দরজা খুলে দিল। বেশ চমকে উঠল কুহু। কিছু বলার পূর্বেই রিশা চলে গেল। অন্যদিনের তুলনায় আজকে কেমন মন মরা লাগছে রিশাকে। রনক এগিয়ে এসে বলল, দরজা তো খোলাই আছে, এখনো ভেজা গায়ে দাঁড়িয়ে আছো কেন? ঘোর কাটতেই রনকের দিকে তাকালো কুহু। লম্বা লম্বা পা ফেলে ভেতরে প্রবেশ করে বাম দিকে গেল। ওদিকটায় সিঁড়িঘর। বুড়ো কুচকে পিছু নিল রনক। পেছনে তাকিয়ে বলল কুহু, এখনো বৃষ্টি একটুও কমেনি, আমি ভিজতে যাচ্ছি। কতটুকু বলে প্রথম সিঁড়িতে পা রাখলো কুহু। পেটে ধাক্কা খেলো মনে হচ্ছে। কিছুর সঙ্গে নিচে তাকাতেই দেখলো রনক ভাই পেছন থেকে শক্তপোক্ত হাতে আটকে দিয়েছে তাকে। অত্যল্পকালে সিনেমার ভিলেনদের মতো করে কুহুকে কোলে তুলে নিয়ে আশেপাশে দৃষ্টি বুলালো একবার। পরক্ষণে এক ছুট লাগালো রুমে। দ্রুত যেন ঘটে গেল সব। রুমে আসতেই চেঁচিয়ে বলে উঠল কুহু, বাঁচাও বাঁচাও। বাকিটুকু বলার আগেই কোল থেকে নামিয়ে মুখ চেপে ধরল রনক। চোখে মুখে তার রাগ ঠিকর ছড়ছে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে কুহু। দম আটকে যাচ্ছে তার। কাঠিন্য স্বরে বলল রনক, অসভ্যের মতো চেঁচাচ্ছ কেন? মা কিংবা রিশা যদি এসে যেত। মুখের সামনে থেকে হাত সরিয়ে দিয়ে বলল কুহু, হ্যাঁ, এসে দেখুক তারা আপনি আমাকে নাক মুখ চেপে মেরে ফেলার পায়তারা করছেন। তারপর ওই শাহিনুর মাহি ম্যামকে বিয়ে করবেন। কুহুর কথায় ভেবাচেকা খেয়ে তাকিয়ে আছে রনক। এই মেয়ে কথা কোথা থেকে কোথায় টেনে নিয়ে গেল। নাকের পাটা ফুলিয়ে ফের বলল কুহু, আমার জীবনে আপনি হিরো নন, বরং ভিলেন। আচার আচরণ তো ওই রকমই আপনার। কোন জন্মে আপনার কি ক্ষতি করেছিলাম কে জানে। কুহুর কথায় নিজেকে মস্তিষ্ক শূন্য লাগছে রনকের। ছো মেরে পুনরায় কুহুকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, ভিলেন যখন মেনেছো তাহলে এটাও জেনে রাখো, আমার অনুমতি ছাড়া কিছুই করতে পারবে না তুমি। আর ক্ষতি সর্বনাশ যা করার তা বহু আগেই করে ফেলেছো। সর্বনাশী, এখন পাল্টা শোধবোধ না নিয়ে ছাড়ছি না আমি। কুহুকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে ওয়ার্ড্রোপের কাছে গেল রনক। সমস্ত কথা কুহুর মাথার এক হাত উপর দিয়ে গেল। তবে সর্বনাশীর শব্দটা কর্ণপাত হতে ভয়ানক রাগ উঠে গেল। রনক ফিরে এসে কুহুর হাতে শুকনো নিপাট জামা ধরিয়ে দিয়ে বলল, জলদি চেঞ্জ করো, নয়তো ঠান্ডা লেগে যাবে।
কাপড় সমেত রনকের হাত টেনে ধরল কুহু। এহন কাণ্ডে বেশ চমকালো রনক। কুহুর চোখে মুখে রাগের আভা। মাথা ঈষৎ উঁচু করে রনকের দিকে তাকিয়ে বলল সে। কি ক্ষতি, কি সর্বনাশ করেছি শুনি? ওই যে প্রথম দিন ঋষার সঙ্গে যখন এই বাড়িতে এসেছিলাম, আপনার একটা নতুন টি শার্ট নিয়েছিলাম, ওটাই আমার অপরাধ ছিল। দুহাতে কুহুকে টেনে নিজের ভেজা শরীরের সাথে মিশিয়ে নিল রনক। নিভুস্বরে বলল, যদি বলি এর চেয়েও বড় ক্ষতি করেছো, যেটা পোষাতে তোমার আজন্ম কেটে যাবে। রনক এতটা কাছে আসায় অপ্রস্তুত হয়ে গেল কুহু। হাত সরিয়ে দিয়ে জানালো ঠান্ডা লাগছে তার। কিছু বললেই লোকটা হুটহাট কাছে চলে আসে। কুহুর তখন হাত পা কাঁপে, বুক ঢিপ ঢিপ করে। রনক আর কিছু বলল না, বাইরে দাঁড়ালো। এমনিতেও গা ভেজা তার, হেলমেট থাকার কারণে মাথা ভিজেনি। ঠাস করে দরজা লাগিয়ে দিল কুহু। মৃদু হাসল রনক। এই মেয়েকে আদৌ বোঝাতে সক্ষম হবে সে? তার ভেতর যে ভীষণ পোড়ায়। এই মুহূর্তে ডায়েরি লেখার খুব ইচ্ছে হলো রনকের। কুহুর এই আর্দ্র স্নিগ্ধ রূপে মোহিত হয়ে অনায়াসে লিখে ফেলা যেত কয়েক পাতা। খুঁটিয়ে দেখা লুকানো সৌন্দর্যটুকু কি কাগজে ব্যক্ত করতে পারত রনক? কুহুই যে তার কাছে জীবন্ত এক ডায়েরি। চোখের ভাষায় প্রতিনিয়ত লিখে যাবে সে। ঘড়িতে রাত 1:30, বন্ধ রুমে হালকা হলদে রঙা ডিমলাইট জ্বালিয়ে শুয়ে আছে ঋষা। জানালা গলিয়ে বাতাস আসছে ভালোই। আকাশ গুমট ভাব, বরিশার পূর্বাভাস। সাদা রঙা পর্দাগুলো উদ্ভ্রান্তের মতো ভাসছে, ঠিক ঋষার ভেতরকার অবস্থার মতো। এই প্রথম বাড়িতে মিথ্যা বলল সে। খাবার টেবিলে রনক যখন জিজ্ঞেস করেছিল কোথায় ছিল ঋষা, তখন চট করে বলেছিল কিছু কেনাকাটা করতে গিয়েছিল সে। কেন যেন রাতিম ভাইয়ের কথাটা সবার সামনে বলতে পারেনি সে। কুহুর বিয়ের পাত্র রাতিম ভাই ছিল, ভাবতে অন্যরকম এক পীড়া দিচ্ছে। তবে এই জন্যই কি কুহুর বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর ভাইয়ের কোনো প্রতিক্রিয়া ছিল না? শেষ মুহূর্তে কি তবে ইচ্ছে করে এই বিয়েটা ভেঙে দিয়েছে রনক ভাইয়া? কিন্তু সে যে বলল কোনো অন্যায় করেনি। এমন কিছু করলে তো এটা ঘোর অপরাধ। নিজের বন্ধুর সাথে এটা কি করে করলো? ঋষার ইচ্ছে হচ্ছে রনকে সরাসরি গিয়ে বলতে, এতটা জঘন্য কাজ কি করে করলো ভাইয়া? কেন জানি বিষয়টা মানতে পারছে না ঋষা। এখানে রাতিম ভাইয়ের কোনো দোষ নেই। বিছানায় পড়ে থাকা ফোনটা বেজে উঠতেই ভাবনার ঘোর কাটল ঋষার। স্ক্রিনে গোটা অক্ষরে রাতিম নামটা ভেসে আছে। মনে কোনো রকম দ্বন্দ্ব না রেখে রিসিভ করলো সে। আইরিশ, তুমি হঠাৎ করে চলে গেলে। আসলে অনেক সময় আমাদের চোখের দেখা বা ভাবনাও ভুল হয়। আমার মনে হচ্ছে তুমি নীরবে একটা চাপা কষ্ট পাচ্ছ। নিজেকে খুব অপরাধী লাগছে। আমি ঘুমাতে পারছি না কেন জানে। রাতিমের অনর্গল বলা কথায় অপ্রতিভ হলো ঋষা। লোকটা তাকে বুঝে ফেললো কি করে? কাঠগলায় শুধালো সে। আপনার খারাপ লাগার কারণ? কয়েক সেকেন্ড থেমে বলল রাতিম। তুমি ভাবছ তোমার বান্ধবীর সাথে খুব অন্যায় হয়েছে, এর জন্য আমাকেও দোষী ভাবছ। সব শুনলে তোমার ভুল ভেঙে যাবে। রাতিমের কণ্ঠস্বর কেমন পাল্টে গেছে মনে হচ্ছে। ঠান্ডা লেগেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। গলার স্বরটাও ভারী লাগছে খুব। লোকটার বলা কথাগুলো খুব সুন্দর। শেষের কথাগুলো দোটানায় ফেলে দিল ঋষাকে। কুহুর সঙ্গে অন্যায় হয়েছে বলে কি তার খারাপ লাগছে, নাকি অন্য কোনো কারণ আছে? মন বুঝতে পারল না। ফোনের ওপাশে অনবরত কেসে যাচ্ছে রাতিম। আদা তেজপাতা থাকলে লাল চা খান, কমে যাবে। তুলসী পাতা থাকলে আরো ভালো হয়। নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে নিয়ে বলল রাতিম। সেই বিকেল থেকেই জ্বর, গা মেজমেজাজে হয়ে আছে, বিছানা ছাড়তে পারছি না। আর চা করে খাবো, রাতের খাবারটাও খেতে পারিনি। বৃষ্টির জল আপনার সহ্য হয় না জেনেও ভিজছিলেন কেন? এখন কি তাহলে নিজেকে দোষী ভাববো আমি? না না, একদম নয়। তুমি জানো আমি গ্রামের ছেলে, এরকম ভিজে অবস্থ। জ্বর ঠান্ডা হুটহাট সবারই হয়। চুপ হয়ে গেল ঋষা। একটা মানুষ এত সুন্দর করে কথা বলে কি করে? আবারও কয়েক সেকেন্ড কাশলো রাতিম। ঋষা বলল, আজকে আর কিছু বলতে হবে না, যা বলার কালকে বলবেন। আমি অপেক্ষায় আছি, রাখছি, ঘুমাবো। রুমে বসে ফোনে খুব ব্যস্ত দেখাচ্ছে কুহুকে। গভীর মনোযোগ নিয়ে কিছু দেখছে সে, কানে হেডফোন। অগত্যা একটা বই নিয়ে ব্যালকনিতে গিয়ে বসেছে রনক। মন বইয়ে দিতে পারছে না কিছুতেই। চোখ বারবার কুহুকে দেখছে, অথচ এই মেয়েটা তাকে খেয়াল করেছে। দীর্ঘশ্বাস ফেলে আকাশে মনোযোগ দিল রনক। বৃষ্টি আসবে আসবে ভাব। ঘরের ভেতর থেকে গানের আওয়াজ পেতেই তৎক্ষণাৎ সেদিকে তাকালো সে। খাটের উপর ফোনে গান বাজছে। সখী শিমুল তুলার বালিশে ঘুম পাড়াবো আয়, প্রবল হাওয়ার বাতাসে চুল উড়াবো আয়, কলমি শাকের ডগাতে ফুল ফুটাবো আয়, আমন ধানের জমিতে আউশ ফলাবো আয়। গানের তালে কুহু নাচার চেষ্টা করছে। রনক দ্রুত রুমে চলে আসলো। থামলো না কুহু। খুব সিরিয়াস লাগছে তাকে। বোকার মতো তাকিয়ে থেকে বলল রনক, এসব কি? এবার নাচ থামিয়ে দিল কুহু। কোমরে হাত রেখে বলল, এসব কি মানে? চোখে দেখতে পাচ্ছেন না আমি নাচ করছি? এই বই রেখে এখানে এসছেন কেন? আমি একটু রিহার্সাল করার চেষ্টা করছি আর কি। আরিয়ান মাত্র পাঠালো গানটা। কনক স্যার নাকি এই গানটাই আমাদের জন্য সিলেক্ট করেছেন। ওনার ইউটিউব চ্যানেলে এই গানের নাচ দেখলাম একটা, ওটাই চেষ্টা করছি আমি।
শেষে কুহুর গলা নরম হয়ে গেল। এগিয়ে গিয়ে রনকের হাত ধরে টেনে নিয়ে আসলো সে। দীর্ঘকায় পুরুষকে খাটে বসিয়ে দিয়ে চমৎকার করে একটু হাসলো। রনক এখনো হতবুদ্ধি, নাকি কোনো অলৌকিক জগৎ এটা? এখন আমি নাচবো আর আপনি দেখবেন কেমন হয়েছে, জাজ করবেন, ঠিক আছে? কতটুকু বলে রনকের হাত ছেড়ে দাঁড়ালো কুহু। ঠোঁটের হাসিটুকু ধরে রেখে ফের নাচ আরম্ভ করলো গানের তালে তালে। আয় 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 রে সখী আমার সনে আয়, এলো চুলে সিথি কেটে আদর দিব গায়, দুই চোখেতে আশার শ্রাবণ ভিজবি যদি আয়, বুকের ভেতর কাল বৈশাখী কালো মেঘের ছায়। রনক স্তব্ধ হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। কুহুর অত্যন্ত নিখুঁত ভঙ্গিমা তাকে বাকরুদ্ধ করল। আলতো করে সরু কোমর দুলিয়ে দুহাত নাড়িয়ে খুব দক্ষতার সঙ্গে নাচছে মেয়েটা। গানের প্রতিটা লাইন তরঙ্গের মতো কানে বাজছে রনকের, যেন তার মনের অব্যক্ত কথাগুলো সুরের সাথে গেয়ে চলছে কেউ। অদ্ভুত এক অনুভূতি তার পুরুষসত্তাকে জাগিয়ে তুলল। আদুরে দৃষ্টি নিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে উঠে দাঁড়ায় সে। নাচে মনোযোগী কুহুর হাত চেপে ধরে। হঠাৎই থেমে যায় কুহু, জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকায়। গভীর ঘোর লাগা দৃষ্টি রনকের। পিনপিনে চুলগুলো বাতাসে দোল খাচ্ছে। পরিবেশ শীতল অনুভব হলো কুহুর। হৃদস্পন্দন বেড়ে গেল। মন বোধহয় অনুভব করলো কিছু। ততক্ষণে কুহুকে টেনে নিজের সঙ্গে মিশিয়ে নিল রনক, যেন আষ্টেপৃষ্ঠে বক্ষপিঞ্জরে পুড়ে নেবে। কলেজে ঘটে যাওয়া কাহিনীটা বিদ্যুতের মতো মস্তিষ্কে খেলে গেল কুহুর। অত্যল্পকালে ভয়ঙ্কর শিহরণ তুলল তনুময় জুড়ে। ততক্ষণে রনক দুহাত পেছনে নিয়ে কুহুর কোমর জড়িয়ে নিল। দৃষ্টি নিচু করল কুহু। এক হাতে কুহুর কোমর বেঁধে রাখা ওড়নাটা খুলে নিল রনক। খানিক কেঁপে উঠল কুহু। আশ্চর্য ব্যাপার, তার আজ কোনোই দ্বিধা কাজ করছে না। এই পুরুষের ছোঁয়া তার অতি আপন আপন লাগলো। মন জানে এই ছোঁয়ায় কোনো রকম হিংস্রতা নেই, কোনো জোর জবরদস্তিও না। এতদিনে রনক ভাইকে এটুকু চেনা হয়ে গেছে। শক্ত বুকে নিশ্চুপ লেগে রইল কুহু। কিঞ্চিত লজ্জা কাজ করছে তার। যত্ন করে কাঁধের পাশ থেকে চুল সরিয়ে দিল। কণ্ঠে খাদে নামিয়ে বলল, এই রূপে আমি বারংবার নিজেকে ভেঙে চুরে গুড়িয়ে ফেলি, নিজের অস্তিত্ব ভুলে যাই। মিষ্টি এক যন্ত্রণা আমায় করে খাচ্ছে প্রতিনিয়ত। মনের আত্মচিৎকার যদি শুনতে, তবে দূরে সরে থাকতে পারতে না। তুমি কি গানের কথাগুলো শুনেছো কুহু? বুঝে থাকলে তুমি অবশ্যই এই মুহূর্তে আমার মনের অবস্থা বুঝতে সক্ষম হবে। কথা বলার সময় রনকের উষ্ণ নিঃশ্বাস গলার পাশ ছেয়ে যাচ্ছিল কুহুর। বরফের মতো জমে গেল সে। অজানা এক ভালো লাগা ভেতরে জলোচ্ছ্বাস বয়ে দিল। রনক ভাই তাকে ভালোবাসতে শুরু করেছে। এত সুন্দর করেও তবে মনের বৃত্তান্ত প্রকাশ করা যায়? বিয়ের পর থেকে একটু একটু টের পেয়েছে কুহু। রনক ভাই আগের মতো তার পায়ে পা লাগিয়ে ঝগড়া করে না, বরং যত্ন নিয়ে আগলায়। কুহুর বোকা মন বোধহয় ভালোবাসার সুন্দর অনুভূতিটুকু বুঝতে পারছে। খানিক মাথা উঁচু করে রনকের চোখের দিকে তাকিয়ে সোজা প্রশ্ন ছুড়ল সে। এতগুলো কথা বলার মানে কি দাঁড়ায় রনক ভাই? তাহলে বলতে চান আপনি ভালোবাসেন আমায়? কুহুর কথা শুনে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল রনকের। এই বোকামতে সে অভ্যস্ত। মেয়েটার নিষ্কলুষ মায়াবী মুখটাই তো তাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। কুহুর কপালে টুক করে একটা চুমু খেয়ে বলল রনক, ভালোবাসা মুখে ব্যক্ত করা যায় না, তোমাকে অনুভব করে নিতে হবে বোকা মেয়ে। আমি মুখে লক্ষবার হাজারবার ভালোবাসি বলতে পারবো, তবে সেটা বুঝে নিতে হবে তোমার। কোনটা পুরুষের প্রকৃত ভালোবাসা আর লালসা, সেটা একটা মেয়ে উপলব্ধি করতে পারে। রনকের চোখের দিকে স্থির তাকিয়ে আছে কুহু। সামনে থাকা পুরুষটা তাকে ভালোবেসে এত এক চুলো সন্দেহ নেই। সেটা রনক ভাইয়ের মুখ থেকে শুনে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে তার। মোবাইলে গান শেষ হয়ে অন্য আরেকটা গান প্লে হলো। দুজনের মনোযোগ কেবল দুজনাতে। আচমকা কুহুকে কোলে তুলে নিল রনক। কুহুর ডান হাত রাখলো রনকের শক্তপোক্ত বুকে। অত্যল্পকালে বাইরে শুরু হলো তুমুল বর্ষণ। কুহুকে খাটে নামিয়ে দিয়ে জানালা বন্ধ করতে ছুটল রনক। খাটের পাশ ভিজে যাচ্ছে। পানির ছাট গায়ে লাগতে শরীর শিরশির করে উঠল কুহুর। হাঁটু তুলে তাকিয়ে রইল সে রনকের দিকে। থাই লাগিয়ে দিয়ে পর্দা টেনে দিল রনক। ঘাড় ঘুরিয়ে তাকাতেই কুহুর চোখে চোখ পড়ল। ঈষৎ হেসে ফিরে আসলো রনক। মাথা নিচু রেখেই বলল কুহু, আমার ভয় লাগছে রনক ভাই। কথাটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো রনকের। কুহুর পায়ের দিকে দৃষ্টি পড়তেই দেখলো নখ দিয়ে বেডশিট খুঁটছে। মেয়েটার ভেতর ঠিক কী চলছে এই মুহূর্তে বুঝতে বাকি নেই রনকের। কুহু কি তবে মন থেকে সম্পূর্ণই মেনেছে তাকে? ভাবতেই বিশ্ব জয় করা আনন্দ অনুভূতি হলো। মাথায় চট করে একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল তার। কয়েক পাপ ফেলে কুহুর পাশে এসে বসলো রনক। হঠাৎ ফোন খুঁজতে লাগলো কুহু। সামনে থেকে ফোন তুলে নিয়ে বলল রনক, এই তো ফোন চোখের সামনেই ছিল। ও হ্যাঁ, আরিয়ান তো বলেছিল তাকে ফোন দিতে, আমি কথা বলে আসি। কুহু নামার জন্য উদ্যত হতে বাদ সাধল রনক। কুহুকে চেপে ধরে বালিশে শুয়ে দিয়ে হাত দিয়ে আটকে রাখলো। শটান হয়ে শুয়ে রইল কুহু।
ড্যাবড্যাবে দৃষ্টি নিয়ে তাকালো রনকের চোখে। মুখের কাছে ঝুঁকে আছে সে। গম্ভীর ভরাট স্বরে বলল রনক। ভয় কেন পাচ্ছ বললে না তো? এরূপ প্রশ্নে থতমত খেল কুহু। অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো। আমতা আমতা করে বলল, মানে ওই যে বাইরের ঝড় তুফান হচ্ছে না, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, কখন জানি বজ্রপাত হয়, তাই ভয় লাগছে আর কি। কথাগুলো বলে চোরা দীর্ঘশ্বাস ফেলল কুহু। বুকে যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ। বেশ বুঝতে পারছে রনক ভাই ইচ্ছে করে এই প্রশ্নটা করেছে তাকে জব্দ করতে। মনে মনে খুব রাগ হলো কুহুর। আচমকা বজ্রপাত হলো। চিৎকার দিয়ে চোখ মুখ খিচিয়ে নিল কুহু। তৎক্ষণাৎ দুহাতে জড়িয়ে নিল দীর্ঘকায় পুরুষকে। কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পর বলল রনক, ভয় কিসের, আমি তো আছি। রনকের বুকে মুখ রেখে সঙ্গে সঙ্গে বলল কুহু, আপনাকেই তো ভয়। কেন, আমি কি বাঘ নাকি ভাল্লুক? খেয়ে ফেলবো তোমাকে? সরে আসতে চাইল কুহু। অনুভব হলো দুটো শক্ত হাতে আবদ্ধ সে। বেফাস কি বলে ফেললো এখন বুঝতে পারছে। চোখ মুখ কুচকে নিয়ে বলল, আপনি খুব অসভ্য, মিনমিনে শয়তান। হতাশার স্বরে বলল রনক, আমার মতো সভ্য পুরুষকে তুমি অসভ্যের তকমা দিচ্ছ? সভ্যতা বজায় রাখতে নিজের অনুভূতির সঙ্গে যুদ্ধ করি, হয়তো এই রণক্ষেত্র তোমার সঙ্গে ঘটে যেত নির্বোধ মেয়ে। রনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল। চোখ মুখ কুচকে বলল, শুনুন, আপনার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছে নেই আমার। মুহূর্তে শব্দ করে হেসে ফেলল রনক। তার হাসি যেন থামছেই না। কুহু বোকার মতো তাকিয়ে রইল। তবে এই পুরুষের হাসি তাকে কয়েক সেকেন্ডের জন্য মুগ্ধ করে দিল। নিজেকে ধাতস্থ করে কুহুকে আরেকটু শক্ত করে জড়িয়ে নিল রনক। কানের কাছে মুখ নিয়ে মৃদু আওয়াজে বলল, নির্ভয়ে যুদ্ধ ঘোষণা করতে পারো তুমি। কথা দিচ্ছি আমি স্বেচ্ছায় হেরে যাব। নিজের সমস্ত আবেগ অনুভূতি লুটিয়ে দেব তোমার পায়ে। রনকের কৌশলগত কথা বোঝাতে বাকি নেই কুহুর। এই ছেলে আসলে একটা নির্লজ্জ অসভ্য। বারবার কথা দিয়ে কুহুকে লজ্জায় ফেলছে। চুপ করে রইল কুহু। আচমকা গলার পাশে পেলবষ্ঠের ছোঁয়া পেতেই কেঁপে উঠল সে। সমস্ত তনুময় জুড়ে লোমকূপগুলো গুঞ্জন তুলল। ভারী নিঃশ্বাসের শব্দ কানে বেজে উঠল। পুরুষালী প্রগাঢ় স্পর্শে নিজেকে ধীর স্থির রাখতে পারল না কুহু। জড়িয়ে ধরল রনককে। অত্যল্পকালে কুহুর মাঝে উম্মাদের মতো ডুবে গেল রনক। কোনো রকম বাধা নিষেধাজ্ঞা জারি না দেখে মন বুঝে নিল মেয়েটা আজ সম্পূর্ণই নিজেকে উজাড় করেছে তার জন্য। অন্যরকম এক ভালো লাগার আবেশ ছুঁয়ে গেল রনককে। শক্তপোক্ত হাতের স্পর্শে ক্রমে কেঁপে উঠছিল কুহু। মুখ তুলে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে কুহুর অধরষ্ঠে গভীরভাবে ওষ্ঠধারা ছুঁয়ে দিল। তাৎক্ষণিক চোখ বুজে ফেলল কুহু। হৃদস্পন্দন থেমে গেল তার। গভীর স্পর্শে যে খুব ভয়ঙ্কর অনুভূতি হয়। শরীর মৃদু কাঁপতে লাগলো কুহুর। রনকের হাত অবাধ্যের মতো ছুটল কুহুর তনুময় জুড়ে। ওষ্ঠে দন্তাঘাত পেতে দ্রুত চোখ মেলে তাকালো কুহু। রনকের চোখে চোখ পড়ল। অন্যরকম এক ঘোর লাগা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সে। কপালে পড়ে আছে এলোমেলো চুল। অসম্ভব মায়া মায়া কাজ করছে। ঠোঁটে ব্যথা অনুভব করতেই দৃষ্টি কাতর হলো কুহুর। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। ছেড়ে দিয়ে ঘন ঘন দম ফেলল রনক। কুহুর কপালে কপাল ঠেকিয়ে চোখ বুজে প্রশ্ন ছুড়ল, আমি কি তোমার ভয় বাড়িয়ে দিচ্ছি কুহু? অতিরিক্ত বেসামাল হয়ে গেছি? মৃদু আওয়াজে কেবল বলল কুহু। হুম। মাথা তুলে ফের কুহুর দিকে তাকালো রনক। সর্বমুখে ছোট ছোট আদরের চুমু খেয়ে বলল, আমি যদি ভয়টা আজ ভাঙিয়ে দিতে চাই তুমি কি নিজেকে সামলে নিতে পারবে, নাকি ভুল বুঝে আরো দূরে সরিয়ে দেবে আমাকে? কুহু কোনো রকম জবাব দিল না। রনককে আলতো হাতে জড়িয়ে বক্ষস্থলে মাথা রাখলো নিশ্চুপ। সম্মোহনে কোনো আভাস পেল না রনক। তবে মনে হলো তার বক্ষ পিঞ্জিরায় মেয়েটা আশ্রয় খুঁজছে। দুহাতে আগলে নিল রনক। কপালে ওষ্ঠ ছোঁয়ালো। ইচ্ছে করলো এভাবেই আজন্ম বুকের মধ্যিখানে ধরে রাখুক মেয়েটাকে। তবুও কোনো দূরত্বের সৃষ্টি না করুক। তাহলে রনক একেবারে মরেই যাবে। কুহু নড়ল না একটুও। এই অদ্ভুত অনুভূতিটুকু সামাল দেওয়া দুষ্কর হয়ে যাচ্ছিল তার জন্য। তনুময় জুড়ে অস্বাভাবিক কম্পন সৃষ্টি হয়েছে। আর একটুখানি সময় পেরোলে বোধহয় হৃৎপিণ্ড থমকে যেত। রনক ভাইয়ের প্রকৃতি বিরুদ্ধ হৃৎস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছে সে। ওভাবে ঘাপটি মেরে প্রশ্ন ছুড়ল সে, আপনি আমার উপর সম্পূর্ণ অধিকার রাখেন রনক ভাই। আমি কি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি? এই ভয় যদি আমার আজন্ম না কাটে? কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে উত্তর দিল রনক, একজন পুরুষের নারীর শরীরের প্রতি আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক। চাইলেই যখন তখন তোমাকে কাছে টেনে নিতে পারি আমি। এতে আমার দেহেও তৃষ্ণা নিবারণ হবে ঠিকই, কিন্তু যখন তোমার মনে ভালোবাসার সৃষ্টি করতে পারবো তখন আমার জন্য মানসিক তৃপ্তিও হবে সেটা। আর ভালোবাসা সাহসী হতে শেখায়।
যখন সম্পূর্ণ রূপে আমাকে গ্রহণ করার ইচ্ছা হবে তোমার, তখন ভিতর মতো ভালোবাসার যুদ্ধের ময়দান থেকে চাইলেও ফিরে যেতে পারবে না তুমি। আমি অপেক্ষায় সেই দিনটার। খুব মনোযোগ নিয়ে রনকের কথা শুনল কুহু। চট করেই তার মাথায় একটা প্রশ্নের উদয় হলো। সে কি রনক ভাইকে ভালোবাসে? তাকে এতটা এলোমেলো করে দিয়ে নিশ্চুপ থাকতেও মন মস্তিষ্ক তাকে প্রশ্নবিদ্ধ করছে। তবে রনক ভাইয়ের আচরণ দিন দিন ভালো লাগার পরশ দিয়েই যাচ্ছে। কুহু যদি রনক ভাইকে ভালোবাসে সেটা মুখে বলবে কি করে? ভাবতেই লজ্জায় কুকিয়ে গেল। আরেকটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল দীর্ঘকায় পুরুষকে। শক্তপোক্ত বুকে নাক ঠেকালো কুহুর। রনকের টি শার্ট থেকে মিষ্টি একটা ঘ্রাণ নাসিকা রন্ধ্রে ধাক্কা খাচ্ছে। ইচ্ছে করে নাকটা আর একটু ডুবিয়ে দিল কুহু। কেন ভীষণ ভালো লাগছে তার। রনক বারান্দার দরজা গলিয়ে দৃষ্টি বাইরে রাখল। বৃষ্টির তেজ একেবারে নেই বললেই চলে। পরিবেশ বেশ শীতল নির্মল। কুহুর নড়াচড়া দেখে বোঝা যাচ্ছে শীত করছে মেয়েটার। অগত্যা কুহুকে আরেকটুখানি শক্ত করে জড়িয়ে নিল রনক। উষ্ণতার পরশ পেতে ঘুমে চোখ লেগে আসলো কুহুর। কলিং বেল বেজে যাচ্ছে অনবরত। রান্নাঘরে নাস্তা তৈরিতে ব্যস্ত শারমিন বেগম। এত সকালে কলিং বেলের শব্দ অবাকই করেছে তাকে। বাড়িতে সবাই আছে, তবে কে আসলো? রাশেদ জামাল প্রভাতকালের নাস্তা সেরে বেরিয়ে যাবেন কিছুক্ষণের মাঝে। একেবারে তৈরি হয়ে ডাইনিং রুমে আসলেন তিনি। ততক্ষণে শারমিন বেগম গিয়ে দরজা খুলে দিলেন। মাঝবয়সী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে কটকটে হলুদ রাঙা সুতির থ্রিপিস, লাল ওড়নায় মাথায় ঘোমটা টেনে দেওয়া পাঞ্চিপুচ্ছ মেয়েটা। হাতে একটা পুটলির মতো ছোট ব্যাগ। এই মেয়েকে চিনতে পারলেন না শারমিন বেগম। আপাতমস্তক দেখে নিয়ে থমকে দাঁড়িয়ে রইলেন। মেয়েটি হাসি মুখে বলল, এটা রওনাক স্যারের বাড়ি না? শারমিন বেগম মাথা চাকিয়ে হ্যাঁ বললেন। মেয়েটি এবার হাসি চওড়া করে বলল, তাইলে সঠিক ঠিকানায় আইছি। আমি জুলেখা। আজ থেকে এই বাড়িতে কাম করমু। রান্না বান্না থেকে শুরু কইরা গরমসা, প্রতিদিনের কাপড় কাচা, সব দায়িত্ব আমার। সকাল থেকে বিকাল পর্যন্ত সব কাম কইরা দিয়া জামু। তা ভাই সাহেব কি রুমে আছেন? শারমিন বেগম বললেন। তুমি এখানে দাঁড়াও, আমি রৌনককে ডেকে নিয়ে আসছি। শারমিন বেগম ঘুরে তাকাতেই দেখলেন কুহু খাবার বেড়ে দিচ্ছে রাশেদ জামালকে। চোখ মুখ শক্ত করে তাকিয়ে থেকে চলে গেলেন তিনি। তখনই রুম থেকে বেরোলো রনক। দরজা খোলা আর বাইরে জুলেখাকে দেখে এগিয়ে গেল সে। পরক্ষণে ভেতরে আসতে বলল। শারমিন বেগম অবাক দৃষ্টি নিয়ে ছেলের কাণ্ড দেখছেন। জুলেখার সাথে শারমিন বেগমকে পরিচয় করিয়ে দিল রনক। নতুন পরিচারিকা সে। মায়ের দিকে তাকিয়ে মুখে হাসি টেনে বলল রনক,